আজকে আমি একটি মিস্ট্রি থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যেখানে স্কুলে পড়ুয়া মেয়েদেরকে টার্গেট করে কেউ একজন তাদের বাসার সামনে প্রতিবারই একটা গিফট বক্স রেখে যায়, আর সেই গিফট বক্স পাওয়ার পরদিনই মেয়েগুলো নিখোঁজ হয়ে যায়। এরপর হঠাৎ কয়েক ঘন্টার মধ্যেই তাদের অর্ধগলিত লাশ পাওয়া যায়। কিন্তু কে এমনটা করছে আর কেনই বা করছে সেটাই আজকে জানাবো এই গল্পতে। কথা দিচ্ছি, রহস্যে ভরপুর এই মুভির গল্প আপনার শরীরে কাঁটা দিয়ে উঠতে বাধ্য। তো চলুন শ্বাসরুদ্ধ করে এই মুভির কিছু হাইলাইট সিনারি দেখিয়ে মুভিটি শুরু করি। হাই বস, কি অবস্থা, কেমন আছেন? আমি শ্রাবণী আছি আপনাদের সঙ্গে আমার সিনে গল্পচিত্র পরিবারে। আপনাকে স্বাগতম। মুভির শুরুতে আমরা দেখতে পাই দুজন আঙ্কেল গল্প করছে। তো হঠাৎ করেই কিছু কুকুর অস্বাভাবিক আচরণ করতে থাকে। এটা দেখে আঙ্কেলরা ওই জায়গাতে যেতেই দেখে একটা অর্ধগলিত লাশ পড়ে আছে। আর ক্যামেরা তাকে ফোকাস করলে আমরা টিভি নিউজে কিছু কথা শুনতে পাই, যেখানে বলছে চেন্নাইয়ের নাগারনলে হ্রদের পাশে আমূর্তা নামের 15 বছর স্কুল ছাত্রীর পলিথিনে মোড়ানো অবস্থায় কেউ যেন নৃশংসভাবে তাকে হত্যা করেছে। তো এখান থেকেই সিন একটা অন্ধকার রুমে আসলে দেখা যায় একটা মেয়ের হাত মুখ বাঁধা অবস্থায়, আর সেইখানে একটা লোক মেয়েটিকে নির্মমভাবে পেটাতে থাকে। আর তার একটু পরে রুমে লাইটটা অন করতে একজন বলে ওঠে অভিনয়টা ঠিক মতো হচ্ছে না। আর তখনই আমরা বুঝতে পারি এখানে একটা শুটিং চলছে, আর যে এই কথাটি বলছে তার নাম অরুণ। তো তার ছোটবেলা থেকে অনেক বড় স্বপ্ন যে সে অনেক বড় ডিরেক্টর হবে, আর তাই সে বাজার থেকে পেপার কিনে সেইখানে রহস্যজনক ঘটনাগুলো তার রুমের দেয়ালে ওয়ালপেপার করে রাখে, কারণ সেখান থেকে এক একটা গল্প নিয়ে সে এক একটা সিনেমা বানাবে। আর তার এরকম অনেক গল্প নিয়ে অনেক বড় বড় প্রডিউসারের কাছে যায়, কিন্তু তারা কেউ তার গল্প পছন্দ করে না, কোনো না কোনো খুঁত বের করেই। আর এতবার রিজেকশন হওয়ার পর তার মা বলে, বাবা তুই এসব বাদ দিয়ে তোর দুলাভাইয়ের সাথে চাকরিতে জয়েন কর, দেখ এমনি তো আর জীবন চলে না। তো প্রচন্ড ডিপ্রেশনে মন খারাপ করে শেষমেশ সে মায়ের কথায় পুলিশের চাকরিতে ইন্টারভিউ দেয়, আর সৌভাগ্যবশত অরুণের এসআই পদে চাকরিটা হয়ে যায়। এরপর অরুণের দুলাভাই মানে দাস বলে, সিনেমার চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিয়ে ঠিক মতো কাজ করিস। তো যাই হোক, এরপর সিন চলে আসে একটা মেয়ের কাছে যার নাম আমুধা। তো সেই স্কুল থেকে একা বাড়িতে আসার সময় তার পোষা কুকুরটা দৌড়ে তার কাছে আসে। আমুধা আদর করতে করতে বলে, আমি বলেছি না তুমি বাড়ি থেকে একা বের হবে না, দেখো তো গায়ে কত কাদা লেগে গেছে। আর এইসব কথা বলতে বলতে সামনে একটা প্রাইভেট কার আসে। তো সেই প্রাইভেট কারে থাকা লোকটার সঙ্গে কথা বলতেই সিন চলে আসে তার মায়ের কাছে। আমুধার মা রেগে বলে মেয়েটার স্কুল থেকে আসতে কেন যে এত দেরি করছে, এই বলেই সে বাইরে বের হয়ে দেখে আমুধা এখনো আসেনি। এরপর ঘরের দিকে তাকাতেই দেখে তাদের কুকুরটার গলায় একটা গিফট বক্স। আর এখান থেকেই সিন চলে আসে থানায়, যেখানে পাশপতি নামের এক পুলিশ কর্মকর্তা একটা মহিলাকে জিজ্ঞেস করছে তোমার আত্মীয়ের নাম কি। তখন অরুণ সামনে এসে বলে, কি হয়েছে? মহিলাটা বলে, আমি অনেকবার বুঝিয়েছি তাকে এই নোংরা কাজটা করতে না, কিন্তু তারপরও সে আমার কথা শুনলো না, আমার মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়লো। এরপর আমি তাকে সাথে সাথে খুন করে ফেলেছি। অরুণ বলে, আপনার স্বামীর নাম কি? মহিলাটা বলে, ওই আমার মেয়ের সঙ্গে নোংরামোটা করেছে। অরুণের কথা শুনে আকাশ থেকে পড়ে। আর এখান থেকেই সিন থানার ভিতরে গেলে দেখা যায় আমুদার বাবা মা তাদের মেয়ের হারিয়ে যাওয়ার একটা জিডি করতে এসেছে, আর সাথে সেই গিফট বক্সটাও থানায় নিয়ে এসেছে। তো সিআইডিরা সেটা খুলতেই দেখতে পায় একটা পুতুলের কাটা মাথা, আর কাটা মাথাটা অনেক ক্ষত বিক্ষত। এরপর সিন দাসের বাড়িতে আসলে দাস বলে, এই তোকে কে বলেছে খুনের আসামির মহিলাটাকে ছেড়ে দিতে? অরুণ বলে, দুলা ভাই ওই মেয়েটা আমাদের আম্মুর বয়সের, আর আমি কোনো অপরাধ করি নাই। আপিসি সেকশন 120 ধারা অনুযায়ী কেউ যদি নিজেকে রক্ষা করার জন্য খুন করে তাহলে সেটা সাজার মধ্যে পড়ে না। দাস বলে, কিন্তু তুই আমার স্বাক্ষর জাল করেছিস কেন? অরুণ বলে, তোমাকে বলার পরে এই কেসটা আরো কতদিন বেড়ে যেত এটা তো ধারণার বাহিরে। তোমার আশায় থাকলে মামলাটাই বন্ধ হয়ে যেত, আর মেয়েটার জীবনটাও শেষ হয়ে যেত, তাই এটা করেছি। আর এইদিকে দাসের মেয়ে আম্মু এসব কথা শুনে ইশারাতে মামুকে বলে, মামু তুমি বাবা
স্বাক্ষরটা একটু জাল করে দাও না প্লিজ, আমি 2 বিষয় ফেল করেছি, প্লিজ মামু। কি আর করার, একমাত্র ভাগ্নি বিপদে পড়েছে, মামু তো সাহায্য করবেই, তাই সাথে সাথে লুকিয়ে সেই জাল স্বাক্ষরটা দিয়ে দেয়। আর এইদিকে তো দাস বলতে থাকে, আমি এইবারের মতো শাসন করে দিচ্ছি, আমার স্বাক্ষর যদি জাল করিস অরুণ, তাহলে তোকে চাকরি থেকে বরখাস্ত করে দিব। তো আম্মু যেহেতু পরীক্ষায় ফেল করেছে, তাই স্কুলে তাকে প্যারেন্টস নিয়ে যেতে বলেছে। আর সেই স্কুলের ম্যাডামই হচ্ছে আম্মুর মা। কিন্তু আম্মুর ক্লাসের নতুন টিচার জানতো না যে আম্মু কোকিলা ম্যাডামের মেয়ে, আর যার জন্য আম্মু চিটিং করে মামুকে বাবা বানিয়ে সেখানে নিয়ে যায়। তো যাই হোক, ম্যাডাম বলে, আপনি কি জানেন আপনার মেয়ে কি করেছে? অরুণ বলে, না ম্যাডাম। ভিজি ম্যাডাম বলে, আপনার স্বাক্ষর জাল করেছে। এটা শুনেই অরুণ আম্মুকে মারতে থাকে, আর কানের কাছে এসে বলে, কান্নার ভান কর আর বল তোর মা নেই। তো আম্মু বলে, আমার মাটা যদি বেঁচে থাকতো তাহলে তুমি আমাকে এভাবে মারতে পারতে না। এই কথা শুনে ভিজি খুবই ইমোশনাল হয়ে যায়, বলে আর মারবেন না ওকে, নেক্সটে নিশ্চয়ই ভালো করবে। আর এইদিকে আম্মুর মাকে আম্মুর বাবা স্কুলে ছেড়ে দিতে এসেছে। তো গাড়ি থেকে নেমে আম্মুর বাবা বলে, আজকে আম্মুকে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর গিফট করব, তাই সারপ্রাইজ দিতে এসেছি, চলো একসাথে যাই। এরপর তারা ভেতরের দিকে আসতে থাকলে এটা অরুণ দূর থেকে দেখতে পায়, আর সাথে সাথে দরজার সাইডে সরে যায়। তো কোকিলা ম্যাডাম সেখান দিয়ে যাওয়ার সময় আম্মুকে কাঁদতে দেখতে পেয়ে ম্যাডামের কাছে এসে বলে, ম্যাডাম কি হয়েছে? ভিজি বলে, এই মেয়েটা রেজাল্ট কার্ডে তার বাবার স্বাক্ষর জাল করেছে, আর তাই তার বাবা ওকে খুব মেরেছে। কোকিলা ম্যাডাম বলে, আম্মুর বাবা? এরপর আবার ভিজি ম্যাডাম বলে, তার উপর মেয়েটার মা মারা গিয়েছে। কোকিলা ম্যাডাম বলে, কি, মা মারা গেছে? কোকিলা ম্যাডাম বলে, তো মেয়েটার বাবা কোথায়? ভিজি ম্যাডাম দেখিয়ে বলে, এই যে। অরুণ তো পুরো নসিবতে পড়ে যায়, বলে নমস্কার। এরপর কোকিলা ম্যাডাম সামনে এসে বলে, ম্যাডাম আমি ওর মরে যাওয়া মা, আর ও হচ্ছে আমার ভাই। দাস বলে, আমি আম্মুর বাবা। তো এরপর ভিজি ম্যাডাম রেগে বলে, পড়াশোনা করো না আর বাবার স্বাক্ষর নকল করেছ? আম্মু বলে, ম্যাডাম আমাকে বকবেন না, আমার কোনো দোষ নেই, মামু বাবার স্বাক্ষর জাল করেছে। এখান থেকেই সিন চলে আসে রাতে, যেখানে আম্মুর মা আম্মুকে খুব বকাবকি করছে পরীক্ষায় ফেল করার জন্য। তাই দাসকে বলে, তুমি তোমার মেয়েকে একটা হোস্টেলের স্কুলে পাঠিয়ে দাও, আমি আর ওকে বাড়িতে রাখবো না, ও একটুও পড়াশোনা করে না। আর অরুণ ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। যাই হোক, এরপর পরদিন রাতে অরুণ সেই পুতুলের ছবিটা স্টুডিও থেকে বের করে, আর সেখান থেকে বাড়িতে যাওয়ার সময় দেখে ভিজি ম্যাডাম একটা পিচ্চিকে নিয়ে সুপার শপে যাচ্ছে, আর সেই বাচ্চাটার নাম কায়াল। তো সেইখানে অরুণ একটু দূর থেকে দেখে কায়াল পেটের ভেতরে চকলেট লুকাচ্ছে। এরপর অরুণ একটু সামনে আসলেই হঠাৎ করে কায়ালের পেট থেকে একটা চকলেট বের হয়ে যায়। কায়াল তো অনেক ভয় পেয়ে যায়। এরপর অরুণ সামনে এসে বলে, বাবু তুমি কি মনে করছো তোমাকে কেউ দেখছে না? ওই যে উপরে দেখো, ক্যামেরাতে সবাই তোমাকে দেখতে পাচ্ছে। অরুণ বলে, যাও সোনা, এগুলো রেখে দাও। কায়াল ইশারাতে বলে, না আমি রাখবো না। আর তখন আমরা বুঝতে পারি কায়াল কথা বলতে পারে না। তো এর একটু পরে ভিজি কায়ালকে ডাক দিয়ে দেখে সামনে অরুণ দাঁড়িয়ে আছে। এরপর কায়ালকে ফাঁকি নিয়ে ইশারাতে বলে, তোমাকে না বলেছি অচেনা কারোর সঙ্গে কথা বলবে না, অচেনা মানুষেরা পচা হয়। আর এইসব কথা বলতে বলতেই সামনের দিকে তাকালেই দেখে অরুণ দাঁড়িয়ে আছে। অরুণ বলে, আরে ভাই, একটা স্বাক্ষর জাল করেছি, আর আপনি তাকে এমনটা বোঝাচ্ছেন যেন আমি অনেক বড় অপরাধী। যাই হোক, তো এরপর যখন ভিজি বিল পরিশোধ করবে তখনই কায়ালের পেট থেকে অনেকগুলো চকলেট পড়ে যায়। ভিজি কায়ালকে বলে, তুমি এটা কি করেছো? যাও চকলেটগুলো রেখে আসো। এটা দেখেই ক্যাশিয়ার বলে, ম্যাডাম চকলেটগুলো আপনাকে নিতে হবে। ভিজি বলে, সরি, আসলে বাচ্চা মেয়ে বুঝেনি। ক্যাশিয়ার বলে, না না, এগুলোর বিল পরিশোধ করা হয়ে গেছে। ভিজি বলে, কে দিয়েছে? ক্যাশিয়ার বাইরে দেখিয়ে বলে, ওই যে বাইকে করে চলে যাচ্ছে ছেলেটা, সে চকলেটের দামগুলো দিয়ে গেছে। এরপর সিন অরুণের বাড়িতে আসলে দেখা যায় সেই পুতুলের ছবিটা দেখতে দেখতে তার হঠাৎ করেই কেন জানি মনে হয় দেয়ালে একটা ছবির সঙ্গে এটার মিল পাওয়া যাচ্ছে। সঙ্গে সঙ্গে সামুদ্দার সাথে ছবিটা মিলালে সিন চলে আসে সকালে, যেখানে অরুণ দাসকে রাতের ঘটনা বললে দাস বলে, এই শোন, সামুদ্দার সাথে আমুদ্দার হারিয়ে যাওয়ার কেসটা গুলিয়ে ফেলিস না। অরুণ বলে, কিন্তু দুলাভাই, এই একটি মাত্র পুতুল থেকে আমাদের সব রহস্য বের করতে হবে। দুলাভাই বলে, শোন, এত কথা বলিস না, ইতিমধ্যেই ডেভিড রাজাকে গ্রেপ্তার করা হয়েছে, যে আমুদ্দাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। এরপর সিন টর্চার সেলে আসলে দেখা যায় লক্ষ্মী নামের একজন এসআই ডেভিডকে ভীষণ মারছে। ডেভিড বলে, ম্যাডাম আমি আমুদাকে শুধুমাত্র প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, ওকে মেরে ফেলার সাহস আমার নাই ম্যাডাম, আর আমি ওকে অপহরণও করি নাই। আর এইদিকে ফিসফিস করে অরুণ তার দুলাভাইকে বলে, এটাই আসল সময়, আমি কি ম্যাডামকে প্রমাণের কথাটা বলবো? দুলাভাই বলে, ওই মহিলা খুবই অহংকারী, এই অফিসের উপরের পোস্টের অফিসারদের সঙ্গেও সে ভালো মতো কথা বলে না, তুই চুপ কর, আমাকে এসব ঝামেলার মধ্যে ফেলিস না। অরুণ বলে, দুলাভাই এই কেস তো ভুলভাবে এগোচ্ছে। এরপর ম্যাডাম এদের ফিসফিস কথা শুনে বলে, কি হচ্ছে এখানে? দুলাভাই বলে, ম্যাডাম অরুণ কিছু বলবে। তো অরুণ বলে, ম্যাডাম আমরা যে খুনিকে খুঁজছি সে এরকম কিডন্যাপার বা ধর্ষক না, সে প্ল্যান করে সবাইকে মারছে, মানে সে একজন সাইকো।
এই যে ম্যাডাম দেখুন, এদের দুজনের মধ্যে মিল আছে। এদের দুজনেরই বয়স 15, আর এরা স্কুল থেকেই বাড়িতে ফেরার সময় নিখোঁজ হয়েছিল। দেখুন, এটা সামুত্তার লাশের ছবি, যেখানে 2 দিন আগে ঝোপঝাড় থেকে পাওয়া গিয়েছিল। আর এটা হচ্ছে সেই পুতুলের মাথা যেটা আমুধাকে কিডন্যাপ করার পর পাওয়া গিয়েছিল। এখন ছবিটা দেখুন ম্যাডাম, পুতুলের মতো সামুত্তার মাথার চুল ছিঁড়ে ফেলা হয়েছিল, সাথে সাথে সামুত্তার চোখ উপড়ে ফেলা আর মুখ নষ্ট করে দেওয়া হয়েছিল। দেখুন, কানে নাকে সব জায়গায় একই রকম ভাবে পুতুলটাকে ক্ষত করা হয়েছে, ঠিক একই রকম ভাবে সামুত্তাকেও ক্ষত করা হয়েছিল। ম্যাডাম বলে, তুমি কি বলতে চাচ্ছ এই একজনই করেছে আর সে সাইকো? অরুণ বলে, জি ম্যাডাম, যারা এরকম সাইকো তারা খুন করার সময় কিছু না কিছু চিহ্ন রেখে যায়। এই নষ্ট পুতুলটা এরকমই একটা চিহ্ন ম্যাডাম। ম্যাডাম বলে, ও তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি ভুলভাবে ইনভেস্টিগেশন করছি? অরুণ বলে, না ম্যাডাম, আমি এরকম কিছু বলতে চাচ্ছি না। আমি আসলে বলতে চাচ্ছি ম্যাডাম, যেভাবে ঘটনাটা হয়েছে আমরা ক্লু অনুযায়ী সেইভাবে তদন্ত করলে হয়তো খুনিকে ধরে ফেলতে পারবো। ম্যাডাম রেগে বলে, এই শোনো, তোমার এসব আজিরা তদন্ত সিনেমাতে প্রয়োগ করো, বাস্তবে এগুলোর সঙ্গে কোনো মিল নেই। অরুণ বলে, ম্যাডাম প্লিজ, সামুত্তা অলরেডি মরে গেছে আর 2 দিন ধরে আমুধাকে অপহরণ করা হয়েছে। আমরা যদি কেসটা তাড়াতাড়ি সঠিকভাবে তদন্ত করতে না পারি তাহলে আমুধারও হয়তো একই অবস্থা হবে। এরপর সাথে সাথে লক্ষ্মীর ফোনে একটা ফোন আসে যে লেকের ধারে একটা বস্তা পচা লাশ পাওয়া গেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। লক্ষ্মীর সাথে সাথে সবাইকে নিয়ে সেখানে গেলে সত্যিকার অর্থেই দেখে অরুণ যা বলেছিল তাই হয়েছে। কেউ একজন আমুধাকেও সামুত্তার মতো নৃশংসভাবে হত্যা করে এই পাইপের ভিতরে ঝুলিয়ে রেখেছে। অরুণ সেখান থেকে দৌড়ে সামুত্তার বাড়িতে গিয়ে সেই পুতুলের ছবিটা দেখিয়ে বলে, এরকম কোনো গিফট পেয়েছিলেন আপনারা? তো সামুত্তার মা বলে, সামুত্তা অপহরণ হওয়ার আগে হোস্টেলে ছিল, সেখানে গিয়ে খোঁজ করতে পারেন। তো অরুণ সেখানে গিয়ে বাকি ছাত্রীদেরকে ছবিটা দেখালে সিন চলে আসে হসপিটালের মর্গে, যেখানে ডাক্তার ময়না তদন্ত করে বলে, পোস্টমর্টম করতে গিয়ে আমার চোখে পানি চলে এসেছে। খুনিটা এতটাই খারাপ যে মেয়েটার চোখ উপড়ে ফেলেছে, তার শরীরে ছুরি দিয়ে 1000 বার আঘাত করেছে। আসলে ওই লোকটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি সমস্যায় ভুগছে, যার জন্য সে এরকম জঘন্য কাজ করছে। আর তার এই আচরণ থেকে আমরা ধরতে পারি সে আসলে একজন সাইকো। অরুণ বলে, স্যার মেয়েটাকে কি ধর্ষণ করা হয়েছিল? ডাক্তার বলেন, না, মেয়েটাকে ধর্ষণ করা হয়নি, কিন্তু তার গোপনাঙ্গ। এটা বলতেই থেমে যায়। এরপর অরুণ ডাক্তারকে সামুত্তার ময়না তদন্তের রিপোর্ট দেখিয়ে বলে, একদম সেম দুজনের ঘটনা। এরপর স্যারকে বলে, স্যার দেখুন, আমি তার হোস্টেলে গিয়ে এটা পেয়েছি। তো সেইখানে পুলিশের ঊর্ধ্বতর কর্মকর্তা উপস্থিত হলে অরুণ তাকে সবকিছু খুলে বলে। তো স্যার বলে, আমার কাছে মনে হচ্ছে এটা একটা সাইকোর কাজ, কিন্তু শুধুমাত্র একটা পুতুল দিয়ে আমরা আন্তাজে কাকে ধরবো? অরুণ বলে, স্যার আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে যে লাশগুলো খুনি কোনো গোপন জায়গায় ফেলে দিচ্ছে না, জনসম্মুখে ফেলছে। তার মানে সে মানুষের কাছে পরিচিত হতে চাচ্ছে, আর তার এই স্থির চিন্তা ভাবনা তাকে সাহায্য করছে পরিকল্পনা অনুযায়ী শিকারীকে খুন করতে। আর এই নিউজটা যদি টিভিতে প্রচার করা হয় তাহলে সে অনেক সচেতন হয়ে যাবে। তাই আমাদের আমুধার লাশটাকে গোপনে রাখতে হবে, এমনকি তার বাবা মার কাছ থেকেও। লক্ষ্মী বলে, এই তোমার এই কথা যদি একবার লিক হয়ে যায় না তাহলে হোম মিনিস্টার, টিভি নিউজ সবকিছু ঝামেলা পোহাতে হবে। অরুণ বলে, ম্যাডাম দুর্ভাগ্যবশত আমাদের অন্য কোনো উপায় নেই। এই আমুধার লাশটা নিয়ে যদি আমরা ঠিকমতো তদন্ত করতে না পারি তাহলে এই সাইকো থামবে না। আর স্যার আপনি তো দেখেছেন ডাক্তার নিজেই কতটা কষ্ট পেয়েছে তার পোস্টমর্টম করতে গিয়ে, আর তার বাবা মা কি সন্তানের এই অবস্থা দেখে সহ্য করতে পারবে বলুন? স্যার বলে, অরুণ প্রত্যেকটা কেসেরই নিয়ম নীতি আছে, ওর বাবা মাকে আমুধার বিষয়ে জানাও, আমাদেরকে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। তো পরদিনই আমুধার বাবা মাকে আনা হয় লাশটি দেখার জন্য। আমুধার মা তো ভয়ে সেখানে যেতেই পারে না, শুধুমাত্র আমুধার বাবা সেখানে গেলে ভালো মতো দেখে বলে, আমুধার মা কেঁদো না, এটা আমাদের মেয়ে না। অরুণ তো অবাক হয়ে বলে, স্যার আপনি ঠিক মতো দেখেছেন? আমুধার বাবা বলে, হ্যাঁ এটা আমাদের মেয়ের লাশ না। তো অরুণ সেটা দেখতে গিয়ে দেখে আসলেই তো। এরপর কনস্টেবলকে বলে, স্যার এটা আমুধার লাশ না। স্যার বলে, হ্যাঁ আমি ডিজিপির সাথে আলাপ করেছি তোমার বিষয়ে, সে তোমার এই ইনভেস্টিগেশনে রাজি, আর তাই লাশটা সরকারি গোপন ঘরে সংরক্ষিত আছে। বাইরে থেকে এটা দেখতে গুদাম ঘরের মতো মনে হয়। যে কোনো কেস যখন জটিল হয়ে যায় তখন আমরা লাশটা এখানে রাখি, এরপর পরিস্থিতি ঠিকঠাক হলে আমরা লাশটা মীমাংসা করে দেই। এরপর অরুণকে আমুধার লাশটা দেখানো হয়। অরুণ বলে, এই সাইকো খুনির পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগেই তাকে আমাদেরকে ধরতে হবে। এখান থেকে সিন চলে আসে একটা স্কুলে, যেখানে একটা স্যার ম্যাথ ক্লাস নিচ্ছে যার নাম ইনবেরাজ। তো ক্লাসে একটা অঙ্ক করাতে দিলে একটা মেয়ে সেটা করতে পারে না, তাই স্যার একটা চট দিয়ে তাকে রুম থেকে বের করে দেয়। এরপর দেখা যায় আম্মুর বাবা আম্মুকে নিয়ে সেখানে এসেছে। ইনবেরাজ বলে, ভেতরে আসুন। দাস বলে, আমি আম্মুর বাবা।
স্যার আমার মেয়েটা অঙ্কে অনেক কাঁচা, শুনেছি আপনি অঙ্কে অনেক ভালো ক্লাস নেন, তাই আমি এই স্কুলে আমার মেয়েকে ভর্তি করাতে চাচ্ছি, একটু খেয়াল রাখবেন স্যার। এই বলেই সে সেখান থেকে চলে যায়। তো পরদিন দাস আর অরুণ সেই পুতুলের ছবি নিয়ে খেলনার দোকানে ঘুরতে থাকে যে এই রকম পুতুল কোথাও পাওয়া যায় কিনা। তো অনেক খোঁজাখুঁজির পর একটা দোকানে গিয়ে তারা সেম পুতুল দেখতে পায়। দোকানদার বলে এই পুতুল আর তেমন বিক্রি হয় না, তাই আমাদের কাছে বেশি নাই। এরপর আবার সিন স্কুলে আসলে দেখা যায় শারমি নামের একটা মেয়ের হাত চেপে দিয়ে ইনবেরাস বলছে সবকিছু করে বেড়াও আর অঙ্কটা করতে পারো না। শারমি বলে স্যার আমাকে ক্ষমা করে দেন প্লিজ, আমি খুব ব্যথা পাচ্ছি। কিন্তু স্যার তাকে আর ছাড়ে না। তো এরই মধ্যে দারোয়ান এসে বলে স্যার স্কুলের ফাংশন অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এখনই ম্যাডাম বলেছে সব ছাত্রীদের সেখানে যেতে। তো স্যার বলে আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি। এরপর সবাইকে যেতে বলে কিন্তু শারমিকে আর স্যার যেতে দেয় না। এরপর শয়তানটা বলে সামনের বছর দ্বাদশ শ্রেণীতে উঠবে আর এখনই পড়াশোনার এই অবস্থা, দাঁড়া আমি তোর বাবা মাকে ফোন করছি। শারমি ভয়ে বলে স্যার দয়া করে আমার বাবা মাকে ফোন করবেন না, তারা আমাকে মেরেই ফেলবে, আপনি যা বলবেন আমি তাই শুনবো। এরপর শয়তানটা বলে দরজাটা বন্ধ কর। এই শুনেই শারমি তো অবাক হয়ে যায়। আর এখান থেকেই সিন চলে আসে সেই ভাষণ অনুষ্ঠানে যেখানে ম্যাডামরা বলছে আমরা ছাত্রীদের নিরাপত্তার জন্য স্কুলে নানান পদক্ষেপ নিয়েছি, তোমরা এই স্কুলে সম্পূর্ণ নিরাপদ। এরপর সেখানে ম্যাজিক খেলা দেখানো হয় আর এইদিকে শারমির দরজাটা বন্ধ করে আর এইখানে অনুষ্ঠান চলতে থাকে। এরপর কি হয় সেটা না দেখিয়ে শারমি এবং স্যারকে দেখানো হয় তারা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, কিন্তু শারমির চোখে মুখে অনেক ভয় ছিল। আর এখান থেকে সিন চলে আসে ভিজি ম্যাডামের কাছে। তো ক্লাস শেষে বাইরে আসার সময় কোকিলা ম্যাডামের সাথে দেখা হয়। ম্যাডামকে বলে আজকে একটু হসপিটালে যাব ম্যাডাম, ওই যে কায়েলকে স্পিচ থেরাপি ট্রেনিংয়ে নিয়ে যাব। কোকিলা বলে ও আচ্ছা, তো ও কি এখন কথা বলতে পারে? ভিজি বলে এখন শুধু মা ডাকতে পারে। তখনই পেছন থেকে একটা মেয়ে ভিজি ম্যাডাম বলে ডাক দেয়। তো ম্যাডাম ঘুরে তাকাতেই বলে সরি মীরা। এরপর ব্যাগ থেকে একটা রুমাল বের করে বলে এই নাও। মানে ম্যাডাম রুমালে সুতা দিয়ে অনেক কিছু লিখতে পারত, তাই মীরার বাবা মার অ্যানিভার্সারির জন্য ম্যাডামের কাছ থেকে মীরা এটা বানিয়ে নিয়েছে। এটা দেখে মীরা অনেক খুশি হয়ে যায়। ম্যাডাম বলে তোমার বাবা মাকে আমার অ্যানিভার্সারি শুভেচ্ছা। সাথে সাথে মীরা তার কানের কাছ থেকে একটা যন্ত্র বের করে বলে ম্যাডাম আপনি এইখানে বলেন, তাহলে 2 বার রিপিট হবে, বাবা মা শুনতে পাবে। তো ম্যাডাম অ্যানিভার্সারি শুভেচ্ছা জানালে সেটা সেই ডিভাইসটাতে রিপিট হয়। ভিজি কোকিলা ম্যাডামকে বলে এই ডিভাইসটা ভাবছি কায়েলের জন্য নিব, কারণ বারবার শুনে শুনে স্পিচটা আরো ভালো হয়ে যাবে। কোকিলা বলে ও তাহলে তো ভালোই, তো তুমি বিয়ে করছো কবে? ভিজি বলে কি করব ম্যাডাম, কায়েলকে যে মেনে নিবে আমি তাকেই বিয়ে করব। তো এরপর ভিজি স্কুল থেকে বের হয় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এরপর সে বাসের জন্য অপেক্ষা করলে দেখে মীরা একটি অটোতে করে বাড়িতে যাচ্ছে। তো এখান থেকেই সিন চলে আসে থানায়, যেখানে মীরার বাবা মা পুলিশকে বলছে গতকালকে আমাদের বিবাহ বার্ষিকী ছিল, কিন্তু আমাদের মেয়ে স্কুল থেকে আর বাড়িতে আসেনি। তো এই কেসটা ইনভেস্টিগেশনের জন্য অরুণকে বলা হয়। অরুণ সেই স্কুলে গিয়ে ভিজি ম্যাডামকে জিজ্ঞেস করলে ম্যাডাম বলে হ্যাঁ আমি মীরাকে অটোতে যেতে দেখেছিলাম। তো অরুণ বলে ম্যাডাম আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, আপনি অটোটাকে চিনে আমাদের জানাবেন। ম্যাডাম বলে আমার কোনো কিছু করার নেই, আমি শুধুমাত্র এক ঝলক দেখেছিলাম যে মীরা বাড়ির দিকে যাচ্ছে একটা অটোতে করে। অরুণ বলে প্লিজ ম্যাডাম, একটা মেয়ের জীবন রক্ষা করার জন্য আপনাকে একটু সাহায্য করতেই হবে। ভিজি বলে সরি আমি কোথাও যেতে পারবো না, আমার উপরে একটা বাচ্চা মেয়ের পুরো দায়িত্ব। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর রাতের দিকে মেয়েকে নিয়ে ঘুরতে বের হলে সেখানে অনেক রাত হয়ে যায়, তাই ভিজি আশেপাশে কোনো গাড়ি খুঁজে পাচ্ছিল না। এরপর একটা অটোতে দেখতে পায় যে 3 জন লোক ভেতরে, তাই সে ভয়ে আর অটোতে উঠতে পারে না। কিন্তু যখনই অটোওয়ালা ভিজির সাথে খারাপ কিছু করতে যাবে সঙ্গে সঙ্গে অরুণ সামনে চলে আসে। এরপর আর কোনো কথা নেই, তাদেরকে মারতে থাকে। এরপর বাইকে করে এদের যখন পৌঁছে দেবে ভিজি বলে আমি আসলে জানতাম না যে তুমি পুলিশ। অরুণ বলে আমাকে কি গুন্ডা মনে হতো নাকি? তো কায়েলের বাবা কি করে? ভিজি বলে কায়েল আমার নিজের সন্তান না, আমার বড় বোনের মেয়ে। অরুণ বলে হ্যাঁ আমি জানি, সে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যায় আর তার স্বামী তাকে ছেড়ে চলে যায়, আর তখন এই ভাগ্নির দায়িত্ব এসে পড়ে তোমার কাছে। ভিজি বলে তুমি জানলে কিভাবে? আম্মুর কাছ থেকে। ভিজি বলে আম্মু কিভাবে জানলো? অরুণ বলে ওই যে জাল স্বাক্ষর করেছিলাম না, তখনই তোমার বিষয়ে আমাকে পুরো ঘটনাটা বলেছিল, যাতে পরের বার স্বাক্ষর নকল করার সময় আমরা ধরা না পড়ি, কিন্তু আমরা তো শেষমেশ ধরাই পড়ে গেলাম। আর এসব বলতে বলতে বাড়িতে পৌঁছে যায়। তখন ভিজি বলে অরুণ আমি কালকে তোমার সাথে অটোগুলো চেক করতে যাব, যদি আমার কিছু মনে পড়ে আমি তোমাকে জানাবো। এটা শুনে অরুণ তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। এরপর একটা গানের মাধ্যমে দেখানো হয় যে তারা অটোটাকে অনেক খোঁজাখুঁজি করছে।
কিন্তু তারপরেও তারা কিছু খুঁজে পায় না। এরপর বাড়িতে হঠাৎই জানালা দিয়ে একটা খেলনা দেখতে পায় ভিজি। এটা দেখেই ভিজির কি যেন একটা মনে পড়ে যায়। এরপর সিন অরুণের কাছে আসলে দেখা যায় অরুণ গাড়ি চালাতে চালাতে হঠাৎ করেই তার গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই তার ফোনে একটা ফোন আসলে সে পুরো আকাশ থেকে পড়ে, সাথে সাথে বলে পাশপতি অটো ডাকো। এরপর অটোতে উঠে অরুণ পাশপতিকে বলে আমরা হেরে গেছি। পাশপতি বলে কি হয়েছে স্যার? অরুণ বলে মীরার লাশ পৌরসভার ময়লাতে পাওয়া গেছে। তো এইদিকে ভিজি অরুণকে সেই বিষয়টা জানানোর জন্য বারবার ফোন দিতে থাকে, কিন্তু ফোনটা রিসিভ করলে অরুণ তার কোনো কথাই বুঝতে পারে না, কারণ তখন নেটওয়ার্ক প্রচণ্ড খারাপ ছিল। তো অরুণ সেখানে পৌঁছে গেলে একজন লোক এসে বলে স্যার এখানে কর্পোরেশনের লোক ময়লা উঠাতে গিয়ে প্রথমে লাশটা দেখতে পায়। এরপর ভিজি আবারও ফোন দিয়ে অরুণকে বলে আমি তোমাকে বারবার ফোন দিচ্ছি, তুমি কেন বুঝতে পারছো না? আমার একটা বিষয় মাথায় এসেছে। শোনো, মীরা যে অটোতে উঠেছিল সেই অটোর পেছনে ইংরেজিতে রেস কথাটা লেখা ছিল, আমার এখন মনে পড়েছে, আর একটা স্টার আঁকা ছিল। এই কথা বলতে বলতেই অরুণ যে অটোতে করে এসেছিল দূর থেকে দেখতে পায় সেটাই সেই অটো। এরপর সে অটোকে ধরতে প্রাণপণে দৌড়াতে থাকে, আর এক পর্যায়ে ধরে ফেললে সিন চলে আসে থানার রিমান্ড রুমে, যেখানে অটো ড্রাইভার বলে আমি সত্যি কাউকে খুন করিনি স্যার। এরপর পুলিশ আরও মারতে থাকলে ভয়ে বলে স্যার আমার সাথে আরেকটা লোক আছে যিনি ইনভেরাস স্যার, আমি স্কুলের মেয়েদের ভুলিয়ে ভালিয়ে আমার অটোতে করে নিয়ে যেতাম, আর তার জন্য সে আমাকে টাকা দিত। এসবের বাইরে আমি কিছুই জানি না যে উনি মেয়েদের সাথে কি করতো। অরুণ বলে ইনভেরাসকে? অটোওয়ালা বলে সেই স্কুলের টিচার। অরুণ বলে কোন স্কুলের টিচার? ড্রাইভার বলে আমি তার স্কুলের নাম জানি না স্যার, কিন্তু আমি তার বাসা চিনি, কারণ সেই বাসাতে আমি মেয়েগুলোকে নিয়ে যেতাম। এরপর অরুণ সবাইকে নিয়ে সেই বাড়িতে গেলে কাউকেই দেখতে পায় না। এরপর অনেক খোঁজাখুঁজির পর দেয়ালে একটা ছবি দেখে অরুণ বলে ও আচ্ছা, তাহলে এই সেই জানোয়ার। সাথে সাথে দাস দেখে বলে আম্মু তো এর স্কুলেই পড়াশোনা করে। আর এখান থেকে সিন স্কুলে চলে আসলে দেখা যায় জানোয়ারটা বলে এই অঙ্কে 35 মার্ক কে পেয়েছো? আম্মু অনেক ভয়ে ভয়ে দাঁড়ালে আবার সিন চলে আসে ইনভেরাজের বাড়িতে, যেখানে সবাই ঘরের সবকিছু খোঁজাখুঁজি করতে থাকলে একজন পুলিশ একটা ব্যাগ দেখতে পেয়ে বলে স্যার এটা মীরার ব্যাগ। সাথে সাথে অরুণ একটা ডয়ের টান দিলে দেখতে পায় সেই পুতুলটা, যেটা সবার বাড়িতে গিফট হিসাবে পাঠানো হতো। এরপর আবার সিন স্কুলে আসলে ইনভেরাজ ডাস্টারটা আম্মুর মুখে ছুঁড়ে মারে। এরপর আবার সিন পুলিশের কাছে গেলে দেখা যায় দাস বলে আম্মু নিশ্চয়ই এখন স্কুলেই আছে। এরপর সবাই দৌড়ে সেখান থেকে বের হয়ে স্কুলের দিকে রওনা দেয়। আর এইদিকে স্কুলে সেই শয়তানটা আম্মুর হাতে জোরে চাপটে ধরে রাখে। এরপর স্কুলে বেল পড়ে গেলে স্যার বলে সবাইকে চলে যেতে, কিন্তু আম্মুকে আর যেতে দেয় না। আম্মুকে বলে তুই যে ফেল করেছিস তোর বাবা মাকে এটা আমি ফোন করে বলবো। আম্মু অনেক ভয় পেয়ে বলে স্যার আমার বাবা মাকে কিছু বলবেন না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। এরপর সাথে সাথে জানোয়ারটা বলে দরজা লাগা। আম্মু তো অনেক ভয় পেয়ে কান্না করতে করতে দরজার সামনে গেলে এই জানোয়ারটা একটা শয়তানি মার্কা হাসি দেয়। আর এইদিকে তো এরা সবাই জান প্রাণ দিয়ে চেষ্টা করছে তাড়াতাড়ি স্কুলে আসার জন্য। এরপর আম্মু বলতে থাকে স্যার আমি পরবর্তীতে অনেক ভালো করে পড়াশোনা করব, কিন্তু জানোয়ারটা বলে আমি তোকে 1 থেকে 5 গুনবো, তুই আমার কাছে আসবি। আর এইদিকে তারা সবাই চলে এসে দারোয়ানকে বলে ইনভেরাস স্যার কোথায়? দারোয়ান বলে এখন তো ছুটি হয়ে গেছে, মনে হয় কোচিং ক্লাসে আছে। তো যখনই তারা কোচিং ক্লাসে যাবে তখনই পেছন থেকে এই মেয়েটা ডাক দিলে অরুণ সেই রুমে এসে স্যারের পেটের কাছে বন্দুক তাক করে। মানে ওই মেয়েটার সাথেও এই জানোয়ারটা সেই খারাপ কাজ করেছিল, তাই সে কখনোই চায়নি যে আম্মুর সাথেও সেটা ঘটুক। এরপর একটা ফাঁকা গুলি ছুঁড়ে ওকে ফ্লোরে ফেলে দিয়ে জায়গা মতো একটা বসিয়ে দেয়, আর ওই সোজা গিয়ে হসপিটালে। তো পুলিশ জিজ্ঞাসাবাদ করলে জানোয়ারটা বলে নিঃসঙ্গ এই জীবনটা কি আর একা একা কাটানো যায় বলুন? সঙ্গে সঙ্গে দাস একটা থাপ্পড় দিয়ে বলে তাই বলে তুই এভাবে মেয়েদেরকে নৃশংসভাবে হত্যা করবি? ইনভেরাজ বলে আমি খুন করিনি, মীরা আমার কোচিংয়ের ছাত্রী ছিল। সেই দিন আমি তাকে দেখে বলেছিলাম চলো আমার বাড়িতে কিছু নোটবুক আছে তোমাকে দেখাবো। তো মীরা আমার সাথে বাসায় আসলে আমি বলি মীরা তুমি বসো, আমি তোমার জন্য কফি বানাই। তো কিচেনে কফি বানানোর সময় আমি যখন ঘুমের ওষুধ মিশাচ্ছিলাম এটা মীরা দূর থেকে দেখতে পায়, আর সে ভয়ে দৌড়ে বাইরে বের হয়ে যায়। আমি অনেক আটকানোর চেষ্টা করি কিন্তু পারিনি। এরপর হঠাৎই যখন বাড়ির দেয়ালের দিকে তাকাই দেখি একটা গিফট বক্স, আর মীরা নিরুদ্দেশ হওয়ার খবর শুনে আমি আবার স্কুলে যোগ দেই। এর চাইতে আমি বেশি কিছু জানি না। অরুণ বলে হারামজাদা তুই 4টা মেয়েকে খুন করেছিস, আর তোর এই অভিনয় শুনিয়ে আমাদের বোকা বানাতে চাচ্ছিস? তোকে বাঁচিয়ে রাখার আমাদের কোনো প্ল্যানই নাই। সত্যি কথা বল, তাহলে অন্তত বেঁচে থেকে আজীবন কারাগারে থাকতে পারবি। এরপর সেখানে ডাক্তার এসে বলে আপনারা বাইরে যান, রোগীকে রেস্ট নিতে দিন। আর বাইরে বের হলেই বড় স্যার বলতে থাকে গুড জব লক্ষ্মী, তোমরা দারুণ অপারেশন সাকসেসফুল করেছো।
আসলে স্যার ভেবেছে এই সব কিছুর পিছনে লক্ষ্মীর অবদান অনেক বেশি। তো যাই হোক, পরদিন আম্মুর জন্মদিন উপলক্ষে আম্মুর বাবা একটা পুতুল কিনে গাড়িতে রেখে দেয়। অরুণ বলে, পেছনে রাখছো কেন? দাস বলে, আম্মুকে এটা সারপ্রাইজ দিব, তাই এখানে রেখেছি, ওকে কিছু বলিস না। তো রাতে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে যায়। অরুণ আর দুলাভাই সেই বিষয়ে কথা বলতে থাকলে অরুণের ফোনে একটা ফোন আসে, আর সেই ফোন পেয়ে অরুণ একাই হসপিটালে চলে যায়। আর গিয়ে দেখে পুলিশ ফোর্স মিলে ইনভেরাজের দিকে বন্দুক তাক করেছে। ইনভেরাজ বলে, আমি ওকে ছাড়বো না, তোমরা আমাকে ভুল মিথ্যে কেসে ফাঁসাতে চাচ্ছ। লক্ষ্মী বলে, তুমি এখান থেকে কোথাও বেরোতে পারবে না, আত্মসমর্পণ করো, না হলে কিন্তু আমরা তোমাকে শুট করতে দ্বিতীয়বার ভাববো না। ইনভেরাজ বলে, তোমরা বন্দুক নিচে নামিয়ে দূরে সরে যাও, না হলে আমি কিন্তু ওকে মেরে ফেলবো। তখন অরুণ অনেক চিন্তিত হয়ে বলে, ম্যাডাম, আমাদের ভেক্টরকে বাঁচাতেই হবে, আপনি ওকে যেতে দিন, ও কোথাও পালাতে পারবে না, আমাদের পুরো ফোর্স রেডি আছে। কিন্তু ম্যাডাম অরুণের কোনো কথাই শোনে না। তাই অরুণ কি মনে করে যেন দূরে সরে লিফটের কাছে যায়। আর এনভেরাজ ভেক্টরকে নিয়ে সেই লিফটের ভিতরে ঢোকার সময় শুট করার শব্দ পাওয়া যায়। সবাই তো ভাবে এনভেরাজ ভেক্টরকে মেরে ফেলেছে, কিন্তু ক্যামেরা একটু সামনের দিকে ঘোরালে দেখা যায় অরুণ এনভেরাজকে মেরে ফেলেছে। এরপর অরুণ অনেকটা চিন্তিত হয়ে সিঁড়িতে বসে থাকলে হঠাৎই ওই বাড়ি থেকে ফোন আসে, আর ফোনটা রিসিভ করে সে ভয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। এরপর দুলাভাই বলে, অনেকক্ষণ ধরে আম্মুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আম্মু ঘরেই ছিল, আমরা সবাই ছিলাম, কিন্তু ওকে ডাকছে আর কোনো সারা শব্দ নেই। সাথে সাথে অরুণ পেছনে ঘুরে তাকালে দেখে বাড়ির মেন গেটের দেয়ালে একটা গিফট বক্স রাখা। তো সবাই মিলে আবার খোঁজাখুঁজিতে লেগে যায়। তখন হঠাৎ করেই অরুণের মনে পড়ে যায় যে একটা পিচ্চি ভিডিও করছিল সেই জন্মদিনের সময়। তখন বাচ্চাটিকে দেখে ক্যামেরা ফুটেজটা অন করতেই দেখে আম্মু একটা নীল কালার শার্ট পরা ছেলের সাথে কোথায় যেন যাচ্ছে। তো ওই ছেলেটাকে জিজ্ঞেস করলে ছেলেটা বলে, স্যার আমি কিছু করিনি। তখন অরুণ ছেলেটা শার্টের কলার ধরে বলে, সত্যি করে বল, না হলে তোকে এখানেই মেরে ফেলবো। ছেলেটা বলে, আমি শুধু ভেবেছিলাম আম্মুকে আজকে জন্মদিনে প্রপোজ করলে নিশ্চয়ই ও আমার প্রপোজে রাজি হবে, তাই ওকে আমি বাইরে ডেকেছিলাম, কিন্তু সেইখানে হঠাৎ করে একটা প্রাইভেট কার এসেছিল, আমি ভেবেছিলাম ওর আত্মীয়, তাই ওকে গুড বাই বলে সেখান থেকে চলে এসেছি। অরুণ বলে, প্রাইভেট কারটা কি কালার ছিল? ছেলেটা বলে, আমি অন্ধকারে ভালো মতো খেয়াল করিনি স্যার। এরপর পুলিশরা সবাই মিলে সারা রাত সেই প্রাইভেট কারটা খুঁজতে থাকে, কিন্তু আর কোথাও খুঁজে পায় না। এরপর সকালের দিকে দাস বলে, অরুণ, আমার মেয়েটা বেঁচে আছে তো? অরুণ বলে, কি বলো দুলাভাই, কিচ্ছু হবে না আমাদের আম্মুর। এরপর একা একাই আম্মুর বাবা বলতে থাকে, আম্মু বাড়িতে চলে আসলে আমি চাকরিটা ছেড়ে দেব, দরকার হলে আমি এই শহর ছেড়ে চলে যাব। এরপর হঠাৎই অরুণের সেই গিফটের পুতুলের কথা মনে পড়ে যায়, তাই গাড়িটা উঠিয়ে পুতুলটা নিতে যাবে, তখনই দেখে তো অরুণ তো অনেক ভয়ে থরথর করে কাঁপতে থাকে। অরুণের এই অবস্থা দেখে দুলাভাই বলে, কি হয়েছে বল। আম্মু সাথে সাথে চিৎকার দিয়ে কান্না করতে থাকে, কিন্তু অরুণ তাকে সামনে যেতে দেয় না। আম্মুর বাবা অনেক রেগে বলে, মনে রাখিস আমিও পুলিশ অফিসার, আমাকে দেখতে দে। এরপর অরুণ আর তাকে আটকাতে পারে না। বাবা মেয়ের লাশ দেখে পাগলের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। তো সেই কান্নাকাটি শব্দ পেয়ে আম্মুর মা বাইরে বের হলে এরা দুজন আবার নিজেকে সামলানোর চেষ্টা করে। আম্মুর বাবা বলে, অরুণ তুই না বললি ভাগ্নির খোঁজ পেয়ে যাবি, কালকের মধ্যেই আম্মুকে আমাদের বাড়িতে আনবি। এরপর আম্মুর মাকে বলে, আরে আম্মুকে এটা সারপ্রাইজ দিব বলে কিনেছিলাম, এখন গাড়ি থেকে বের করলাম, আচ্ছা চলো আমরা ভেতরে যাই। এরপর বলে, অরুণ তুই গাড়িটা নিয়ে খুঁজতে বের হ, আসলে আম্মুর মা যদি জানতে পারে আম্মু মারা গেছে তাহলে সে হার্ট অ্যাটাক করে মারা যাবে, তাই তাদের মেয়ে যে এই পৃথিবীতে আর নেই সেটা দাস তার স্ত্রীকে তখন আর জানাতে পারে না। এরপর ঘরে এসে বাবা মেয়ের জন্য পাগল হয়ে যায়, আসলে বাবাদের কাছে মেয়েরা সবসময় রাজকুমারী। এরপর পোস্টমর্টম করার সময় সেখানে অরুণ আম্মুর জন্য অনেক বেশি কষ্ট পায়। তো ডাক্তার সেই পোস্টমর্টমের রিপোর্টটা আম্মুর বাবার হাতে দিলে আম্মুর বাবা এটা ছিঁড়ে ফেলে। এরপর দাস বলে, স্যার আপনি কি বলতে চাচ্ছেন, আমার মেয়েকে এত ক্ষত বিক্ষত করেছে আর এটা আমি স্বাভাবিকভাবে এই রিপোর্ট দেখে মেনে নিব? এরপর দাস বাইরে বের হয়ে বলে, আমি জানি না তোর দিদির কাছ থেকে এটা আমি কতদিন গোপন রাখতে পারবো, আমি তোর দিদিকে নিয়ে এখান থেকে কিছুদিনের জন্য চলে যাচ্ছি, তুই ভালো থাকিস। তো সিন চলে আসে মন্ত্রণালয়ে। তো স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং শুরু হলে তিনি বলেন, মিস্টার অরুণ সে কি নিজেকে হিরো ভাবছে? স্কুলে সে গোলাগুলি করছে, আবার হসপিটালেও আপনারা কিভাবে ডিউটি করেন? আর সে তো ঠিকমতো কোনো প্রমাণই করতে পারেনি, তাহলে কিভাবে বলল যে এনভেরাজ খুনি? এরপর আরেকজন বড় অফিসার লক্ষ্মীকে বলে, তুমি কি ভেবেছো পুলিশকে জিজ্ঞাসাবাদ করা হবে না?
মিস্টার অরুণকে 2 দিনের মধ্যে কমিটির সামনে এসে হাজির হতে হবে। এরপর থানায় অফিসার অরুণকে ডেকে বলে তোমাকে এই কেস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর তোমাকে 3 মাসের জন্য বরখাস্ত করা হলো, কারণ তুমি সঠিক তদন্ত করতে না পেরেই অপরাধীকে মেরে ফেলেছ। আর এটা শুনে অরুণ বাড়িতে এসে অনেক কষ্টে ক্ষোভে ঘরের আসবাবপত্রগুলো ভাঙতে থাকে। আর এদিক থেকে অরুণ ভিজিকে তার স্ত্রীর মর্যাদা দিয়েছে আর কায়েলকে তার মেয়ের মর্যাদা। তো ভিজি অরুণকে অনেক থামানোর চেষ্টা করে। এরপর একটা জায়গায় শান্ত হয়ে বসে অরুণ বলে এরা 4 জনই স্কুল ছাত্রী, এছাড়া আর কোনো ক্লু নেই। আমি ওদের কাউকে রক্ষা করতে পারলাম না, আর আমি খুনির কাছ থেকে সবকিছু জানতেও পারলাম না। আমি একদমই ব্যর্থ। আর তুমি আমার পাশে থেকো ভিজি, আমি এই চাকরিটা ছেড়ে দেব আর আমি এখানে থাকবো না। এই দিক থেকে আবার কায়েল তার এই কথাগুলো ছোট্ট যন্ত্রতে রেকর্ড করে এরপর আবার শোনায়। ভিজি বলে সরি অরুণ, ওর স্পিচটা ভালো করার জন্য এটা সব সময় কানে রাখে। এটাতে আসলে একটা কথা রেকর্ড হলে বারবার শোনা যায়। আমার ছাত্রী মীরা যে কোম্পানি থেকে এটা কিনেছিল, ওই জায়গা থেকে আমিও এটা কিনেছিলাম। এরপর হঠাৎই অরুণের কিছু একটা মনে পড়লে বলে মীরা কি তাহলে এটা বারবার শোনার জন্য কিনেছিল? ভিজি বলে হ্যাঁ। এরপর সঙ্গে সঙ্গে সে পোস্টমর্টম ডাক্তারের কাছে গেলে ডাক্তার মীরার থেকে পাওয়া জিনিসগুলো বের করে দেয়, আর সেখানে মীরার শ্রবণ সহায়ক মেশিনটাও অরুণ পেয়ে যায়। এরপর সেটা অন করতেই দেখা যায় মীরাকে খুন করার আগে যে মেরেছিল সেই শব্দগুলো শোনা যাচ্ছে, আর সেই মারার সময় অদ্ভুত একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে। এরপর আর কিছুই রেকর্ড হয়নি। আর সেই মিউজিকটা নিয়ে অরুণ যারা মিউজিক তৈরি করে তাদের কাছে যায়। এরই মধ্যে লক্ষ্মী ম্যাডাম অনেকবার ফোন দিলে অরুণ সেটা কেটে দেয়। এরপর সেই লোকটা বলে আসলে এই মিউজিকের কোনো ভাষা নেই, এটা কখনো কেউ কোথাও রিলিজ করেনি। এরপর সেই মিউজিকটা নিয়ে আরেক জায়গায় গেলে তারা বলে যে আমরা এই বিষয় জানি না। আর সেখানেই থানা থেকে একটা ফোন আসলে সেই অফিসার বলে তুমি সেদিন মিটিংয়ে উপস্থিত হওনি বলে লক্ষ্মী ম্যাডামকে নিয়ে সবাই অনেক উপহাস করেছে। তোমাকে লক্ষ্মী ম্যাডাম বারবার ফোন দিয়েছিল আর তুমি কেটে দিয়েছো। ম্যাডাম তোমার উপরে অনেক বেশি রেগে গেছে আর তোমাকে 2 দিনের মধ্যে উপস্থিত হতে বলেছে। তো এইদিকে অরুণ আবার সেই মিউজিকটা নিয়ে এফএম রেডিওতে যায়, যেখানে ওই মিউজিকটা ছাড়া হবে আর সবাইকে বলা হবে কেউ চিনে কি না। তো অনেকে ফোন দিয়ে আজে বাজে কথা বলে, কিন্তু কেউ এই মিউজিকটার বিষয়ে কিছু বলতে পারে না। এরপর আরজে বলে স্যার এই অনুষ্ঠানটা 30 মিনিটের, কিন্তু আমরা আপনার জন্য 1 ঘন্টা করেছি। আসলে কেউ মনে হয় এই মিউজিকটা সম্পর্কে জানে না। এরপর অরুণ মন খারাপ করে যেই চলে যাবে, সঙ্গে সঙ্গে পেছন থেকে আরজে দৌড়ে এসে বলে স্যার একটা মেয়ে ফোন রিসিভ করেছে, সে নাকি এই মিউজিকটা শুনেছে। আর সাথে সাথে অরুণ সেখানে গিয়ে ফোনটা রিসিভ করে বলে তুমি এটা কোথায় শুনেছো? মেয়েটা বলে আমি আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে মিউজিকটা শুনেছিলাম। অরুণ বলে সেই অনুষ্ঠানটা কবে হয়েছিল? এরপর সিন চলে আসে সেই স্কুলে। তো সেই স্কুলের প্রিন্সিপাল বলে এটা তো 3 মাস আগে হয়ে গেছে। অরুণ স্যারকে বলে স্যার আমাকে একটু অনুষ্ঠানের ফাংশনটা দেখান। এরপর অনেকগুলো অনুষ্ঠান দেখানোর পর হঠাৎ করে এই মিউজিকের শব্দটা আসে, আর যেইখানে দেখা যায় একটা মিউজিশিয়ান জাদু দেখাচ্ছে, আর তখনই এই মিউজিকটা বাজছে। তো সেই জাদুকর জাদু দেখানোর সময় পছন্দ করে সেখান থেকে একটা স্কুল ছাত্রীকে ডাক দেয়, আর যে মেয়েটি ছিল আমুধা। এরপর অরুণ বলে স্যার আপনি এই মিউজিশিয়ানের কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিন। প্রিন্সিপাল বলে উনি আসলে বাক প্রতিবন্ধী, এখানে উনি একজন স্বেচ্ছাসেবী হিসেবে এসেছিল, তাই আমরা তার আর কোনো যোগাযোগ রাখিনি। এরপর সাথে সাথে ভিজিকে ফোন দিয়ে বলে তুমি কি স্কুলে? ভিজি বলে হ্যাঁ। এরপর অরুণ বলে আমুদা হারিয়ে যাওয়ার কয়েকদিন আগে কি স্কুলে কোনো ফাংশন হয়েছিল? ভিজি বলে হ্যাঁ। এরপর বলে তুমি কিছুক্ষণের জন্য প্রিন্সিপালের রুমে যাও আর সেইখানে মিউজিশিয়ানদের ভিডিওগুলো দেখতে থাকো। এরপর ভেক্টরকে বলে আমাদের এলাকার আশেপাশের সবগুলো স্কুলে খবর নাও যে কবে কি অনুষ্ঠান হয়েছিল। আর সাথে সাথে অরুণও অনেক স্কুলে খবর রাখতে থাকে। এরপর বিভিন্ন ভিডিও দেখে সে বুঝতে পারে যে এখানে হয়তোবা কিছু লুকিয়ে আছে। তখন অরুণ বোর্ডে একটা মার্ক করে বলে সামর্থা 20 অক্টোবর কিডন্যাপ হয়েছিল, আর স্কুলের বার্ষিক অনুষ্ঠান হয়েছিল 18 অক্টোবর। দ্বিতীয় আমুদা 16 নভেম্বর কিডন্যাপ হয়েছিল, আর তার স্কুলে 14 নভেম্বর শিশু দিবস উদযাপন হয়েছিল। 20 ডিসেম্বরে মীরা, বার্ষিক অনুষ্ঠান ছিল 18 ডিসেম্বর। আর 4 নম্বর হচ্ছে আম্মু, কিডন্যাপের 2 দিন আগে প্রত্যেকটা স্কুলেই অনুষ্ঠান ছিল, আর সাধারণ ইভেন্টগুলোর মধ্যে একটা ছিল ম্যাজিক শো। আর এই মহিলা তার জাদুর কাজে মেয়েদেরকে কিডন্যাপে ব্যবহার করেছিল। সে প্রথমে মিউজিকের সুরের মাধ্যমে মেয়েদেরকে কাছে ডাকে, তারপর তাদের সঙ্গে একটা সখ্যতা গড়ে তোলে। এরপর তাদেরকে সে এইভাবে কিডন্যাপ করে, আর এটাই তার কিডন্যাপের প্যাটার্ন। প্রথমে আমাদের জানতে হবে এই মহিলা কোনো স্কুলে শো করছে কিনা।
তবে আমাদেরকে সব তথ্য গোপন রাখতে হবে। ভেক্টর বলে তুই চিন্তা করিস না, 1 ঘন্টার মধ্যে খবর পেয়ে যাবি। এরপর অরুণ বাসায় বসে চিন্তা করতে থাকলে হঠাৎ করে এক পুলিশ এসে বলে, অরুণ, এই মাসের 17 তারিখে পেরুনের আন্নাই মেরি স্কুলে একটা ম্যাজিক শো অনুষ্ঠিত হয়েছিল, আর এই শোটা করেছিল এই মহিলাটাই। অরুণ বলে, আজকে কয় তারিখ? পুলিশটা বলে, আজকে 19 তারিখ। তাহলে 2 দিন হয়ে গেছে সেই অনুষ্ঠান। আর সাথে সাথে তারা বের হয়ে যায় সেই স্কুলের উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে সেই স্কুলের প্রিন্সিপালকে অনেকবার ফোন দেয়, কিন্তু প্রিন্সিপাল তার ফোন রিসিভ করে না। এরপর প্রিন্সিপাল দারোয়ানকে বলে, ছুটির সময় হয়ে গেছে, বেল বাজিয়ে দাও। আর সে যখনই বেল বাজাতে যাবে সঙ্গে সঙ্গে ম্যাডাম বলে, এই থামো, আরো 10টা মিনিট অপেক্ষা করো। মানে ঠিক ঘন্টা বাজার আগ মুহূর্তে প্রিন্সিপাল অরুণের ফোনটা রিসিভ করে, আর সেই বলেছে 10 মিনিট পরে বেল বাজাতে। আর 10 মিনিটের মধ্যেই তারা স্কুলে পৌঁছে যায়। এরপর সে দৌড়ে প্রিন্সিপালের রুমে গিয়ে বলে, ম্যাডাম, আমি আপনাকে ফোন করেছিলাম, একটু আপনাদের ম্যাজিক শো এর ভিডিওটা আমাকে দেখান। তো প্রতিবারের মতো ওই ম্যাজিশিয়ান যখনই একটা মেয়েকে ডাক দেয়, সেই মেয়েটাকে দেখে অরুণ বলে, ম্যাডাম, এই মেয়েটাকে? ম্যাডাম বলে, এই মেয়েটার নাম সানজানা, ক্লাস 10-এ পড়ে। অরুণ বলে, কোথায় পাওয়া যাবে ওকে? ম্যাডাম বলে, দোতলায়। এরপর সে দৌড়ে দোতলায় গিয়ে ক্লাসরুমে ওই মেয়েটাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। এর একটু পরে এই মেয়েটাকে দেখতে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচে অরুণ। তো অরুণ সেখানে ম্যাডামকে বলে, ম্যাডাম, শিশুদের নিরাপত্তার স্বার্থে একটা সচেতনতামূলক সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে। ম্যাডাম বলে, ওকে স্যার। অরুণ বলে, মেয়েরা, তোমরা রাস্তাঘাটে চলার পথে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারো, তবে সেখানে তোমাদেরকে 5টা বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট, ভয় পাওয়া যাবে না। ভয় পেলে মানসিকভাবে আমরা অনেক বেশি বিপদগ্রস্ত হয়ে যাব। সেকেন্ড পয়েন্ট, অবস্থার মোকাবেলা করতে হবে। শত্রুকে দেখিয়ে দাও যে তুমি সাহসী। থার্ড পয়েন্ট, হয়তো খুবই খারাপ পরিস্থিতি হতে পারে, কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করো। ফোর্থ পয়েন্ট, অন্যজনকে তথ্য প্রদান করার চেষ্টা করো। ফিফথ পয়েন্ট, যদি উপরের কোনোটাই কাজে না লাগে তাহলে নিজের পূর্ণ শক্তি কাজে লাগিয়ে শত্রুকে আঘাত করতে থাকো। দেখো, আমাদের মায়েরা বাচ্চা প্রসব করার সময় কত কষ্ট সহ্য করে, কিন্তু তারপরও তারা আমাদেরকে জন্ম দেয়। তোমরা যে সাহসী সেটা তোমরা প্রমাণ করে দেবে, আর কোনো অবস্থাতেই ভয় পাবে না। সাহসী এবং আত্মবিশ্বাসী হও। ওকে গার্লস, আরেকটা কথা মনে রাখবে, পুলিশ সব সময় তোমাদের নিরাপত্তার স্বার্থে কাজ করে। তোমাদের আমার নাম্বার লাগবে? সবাই বলে, জি স্যার। সঙ্গে সঙ্গে বোর্ডে অরুণ তার নাম্বারটা লিখে দেয়। এরপর সানজানার কাছে এসে বলে, নাম্বারটা নিয়েছো? সানজানা বলে, জি স্যার। তখন নাম্বারটা দেখতে চাইলে অরুণ বুদ্ধি করে সানজানার মোবাইল নাম্বারটা নিয়ে নেয়। এরপর তাদেরকে বাই বলে সেখান থেকে চলে যায়। আর স্কুল ছুটি হলে সানজানা একটা অটোতে করে বাড়ির দিকে আসতে থাকে। তখনই অরুণের টিম তাকে ফলো করতে শুরু করে। এরপর দেখা যায় সেই অটো একটা কোচিং সেন্টারে নামায়। আর সেইখানে সানজানা ক্লাস শেষে বাড়ির দিকে আসতে থাকলে অরুণরা একটু ফাঁকে গিয়ে দাঁড়ায়। আর ওই রাস্তা দিয়ে হঠাৎই একটা প্রাইভেট কার আসে। যেই তারা গাড়িটার সামনে যাবে, সাথে সাথে একটা বড় ট্রাক উল্টো রাস্তা দিয়ে চলে আসে। আর তারা নেমে সেখানে যেতে যেতেই দেখে সেই প্রাইভেট কারটাও নাই, আর সানজানাও সেখানে নাই। এরপর অরুণ রাস্তায় দাঁড়িয়ে ভাবতে থাকে, এক মুহূর্তের মধ্যে কিভাবে কি হয়ে গেল। হঠাৎই পেছন দিকে ঘুরে দেখে একটা বাড়িতে স্কুলের জুতা। সাথে সাথে সেই বাড়িতে কলিং বেল টিপ দিলে দেখে সানজানা বের হয়ে আসে। সাথে সাথে সানজানাকে অরুণ জিজ্ঞেস করে, প্রাইভেট কার থেকে যে লোকটা তোমাকে ডাক দিল সেই লোকটা কে? সানজানা বলে, আমি তো চিনি না স্যার, কিন্তু আপনি কে? অরুণ বলে, আমি কনস্টেবল অরুণ, মনে করে দেখো আমি তোমাদের স্কুলে গিয়ে আমার মোবাইল নাম্বারটা দিয়েছিলাম। সানজানা বলে, সরি স্যার, আপনি মনে হয় আমার বোন সানজানার ক্লাসরুমে গিয়েছিলেন। তো মেয়েটা বলে, আমার নাম সঙ্গীতা, আমরা আসলে যমজ বোন। অরুণ বলে, সানজানা এখন কোথায়? সঙ্গীতা বলে, স্যার ও তো মিউজিক ক্লাসে আছে, স্কুলের অপোজিটে মিউজিক ক্লাস। কি হয়েছে? অরুণ বলে, কিছু না। এরপর সাইমন নামের এক পুলিশ কর্মকর্তা সেই মিউজিক ক্লাসে যায়, আর সাথে সাথে অরুণকে ফোন দিয়ে বলে, অরুণ, সানজানা ভেতরে নাই, আর বাইরে এখানে একটা গিফট বক্স রাখা আছে। অরুণ বলে, সাইমন এখনই কন্ট্রোল রুমে গিয়ে সানজানার নাম্বারটা ট্র্যাক কর। এরপর নাম্বারটা ট্র্যাক করলে সাইমন জানতে পারে যে সানজানা এখন কাথিবার এলাকায় আছে। আর আমরা দেখতে পাই ওই মিউজিশিয়ানটা সানজানাকে গাড়িতে করে এভাবে নিয়ে যাচ্ছে। এরপর আবার সাইমন অরুণকে জানায় অরুণ ওই বিথি রোডের দিকে যাচ্ছে। আর এইদিকে মহিলাটা দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে। এরপর আবার সাইমন অরুণকে বলে, নাম্বারটা নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, এখন সিগন্যাল হারিয়ে ফেলেছি আমরা। আর এইদিকে দেখা যায় ওই মহিলা তার গোপন জায়গায় ওকে নিয়ে চেয়ারে বেঁধে রেখেছে। এরপর সাইমন অরুণকে ফোন দিয়ে বলে, ওই যে ওই বিথি কলোনির ওইখানে গিয়ে নেটওয়ার্কটা আটকে গিয়েছে। এরপর সানজানা ওই ম্যাজিশিয়ানকে বলে, ম্যাডাম, আমি বাড়িতে চলে যেতে চাই, আমার বাবা মা অপেক্ষা করছে। আর সানজানা তো সেই স্কুলের ফাংশন থেকে তাকে চিনে, তাই তার ডাকে গাড়িতে উঠেছিল। এরপর ভয়ে ভয়ে বলে, ম্যাডাম,
ম্যাডাম আমি ওয়াশরুমে যাব। তো ম্যাডাম সেই মিউজিকটা বাজাতে বাজাতে হাত দিয়ে দেখিয়ে দেয় ওয়াশরুমটা। আর সানজানা ভেতর গিয়ে এইরকম ভয়ঙ্কর অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। সাথে সাথে বুদ্ধি করে পকেট থেকে মোবাইলটা বের করে অন করে। আর সাইমন অরুণকে ফোন দিয়ে বলে আমরা নেটওয়ার্কের লোকেশন পেয়েছি, তুই যেখানে আছিস সেখান থেকে 20 মিটার দূরে ওই জায়গাটার নাম দাসকান্ত স্ট্রিট। এরপর সানজানা অরুণকে ফোন দেয়। আর এইদিকে মহিলাটা সানজানার ওয়াশরুমের দরজায় জোরে জোরে ধাক্কাতে থাকে। সানজানা বলে স্যার আমি একটা ভয়ঙ্কর জায়গায় ফেসে গিয়েছি স্যার, আমি বুঝতে পারছি না এই লোকেশনটা কোথায়। সাথে সাথে ওই মহিলাটা বাথরুমের কাজ ভাঙতে থাকে। সঙ্গে সঙ্গে অরুণ বলে তুমি তাড়াতাড়ি জানলা ভাঙার চেষ্টা করো। এরপর ফোনটা কেটে গেলে সাইমন বলে অরুণ তুই 5 মিটারের দূরত্বে আছিস। আর এই মহিলাটা দরজাটা যেই ভেঙে ফেলবে সঙ্গে সঙ্গে সানজানা বাথরুমের জানালার কাজ ভেঙে সেখান থেকে লাফ দিয়ে পালাতে থাকে। কিন্তু সেই মিউজিশিয়ান তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে গোলক ধাঁধার মতো। সানজানা যেখানেই যাচ্ছে বের হওয়ার রাস্তা পায় না। সাথে সাথে মহিলাটা তাকে ধরে ফেলে। এরই মধ্যে সাইমন অরুণকে ফোন দিয়ে বলে অরুণ তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই সানজানার সেলফোনের নেটওয়ার্কটা পাওয়া যাচ্ছে। অরুণ তখন বুদ্ধি করে ফ্লোরে মাথাটা রাখে। আর আমরা সেই ফ্লোরের নিচে দেখতে পাই আরেকটা রুমে ওই শয়তানটা সানজানার মুখ চেপে ধরেছে। কিন্তু সানজানা বুদ্ধি করে সাথে সাথে একটা কিছুতে পা দিয়ে লাথি দেয়। আর তখনই সেখানে শব্দ হয়। আর অরুণ বুঝতে পারে সানজানাকে এখানেই রেখেছে। এরপর বুদ্ধি করে নিচের দিকে নামতে থাকলে ওই শয়তানটা টের পেয়ে যায়। আর সঙ্গে সঙ্গে ওকে ওইখানে রেখে প্রাইভেট কারে করে পালিয়ে যায়। এরপর অরুণ মেয়েটাকে বাঁচিয়ে ওই রুমটার ইনভেস্টিগেশন শুরু করে। সেখানে দেখা যায় ওই মহিলাটার পুরো ফ্যামিলির ছবি। তারপর সেই ছবিটা অরুণ বাড়িতে নিয়ে আসলে তার হঠাৎই মনে পড়ে যায় যে এইরকম ছবি আগেও সে একবার দেখেছিল। তারপর তার পুরনো একটা খাতা বের করে ওই মহিলাটার জীবনী জানতে গেলে দেখে সেখানে একটা পুলিশের ছবি আর তার সিরিয়াল নাম্বার দেওয়া আছে। সাথে সাথে অনলাইনে সার্চ দিলে দেখা যায় সে তামিলনাড়ুর পুলিশ। সেই পুলিশ এখন চেন্নাইয়ে থাকে। তারপর তাকে ছবিগুলো দেখিয়ে বলে স্যার আপনি একে চেনেন? পুলিশটা বলে মহিলাটার নাম মেরি ফার্নান্দেজ, সে একজন জাদুকর ছিল। এরপর আমরা পূর্বের ঘটনায় দেখতে পাই ওই মহিলাটা স্বামী মারা যাওয়ার পর সে এই কাজে নিয়োজিত হয়েছিল। আর প্রত্যেকটা শোতে সে তার ছেলে ক্রিস্টোফারকে নিয়েও ম্যাজিক খেলা দেখাতো। কিন্তু তার ছেলেকে দেখে স্কুলে সবাই অনেক ভয় পেত, কারণ তার হরমোনজনিত একটা সমস্যার জন্য সে অল্প বয়সের ছেলে হওয়া সত্ত্বেও তাকে অনেক বৃদ্ধ লাগতো। স্কুলের সবাই তাকে এক ঘরে করে দিয়েছিল। কিন্তু সেখানে স্কুলে একটা মেয়ে তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, যার নাম ছিল সোফিয়া। আর এইদিকে ক্রিস্টোফারের মা সবসময় চেষ্টা করে ছেলেকে ভালো ফিল করার জন্য। তো এমনই একদিন ক্রিস্টোফারের জন্মদিনে সোফিয়া তাকে একটা পুতুল গিফট করে। আর ক্রিস্টোফারের মা সবসময় চাইতো তার ছেলেকে বড় একটা জাদুকর বানাবে, তাই সে সবসময় ক্রিস্টোফারকে ট্রেনিং করাতে থাকে। আর এদিকে ধীরে ধীরে ক্রিস্টোফার সোফিয়াকে ভালোবাসতে শুরু করে। এরপর হঠাৎই একদিন সোফিয়াকে ক্রিস্টোফার জাদুর মাধ্যমে প্রপোজ করে, কিন্তু সেটা সোফিয়া ভালোভাবে নেয় না। সোফিয়া যদিও ক্রিস্টোফারকে বন্ধু হিসেবে পছন্দ করত, কিন্তু কখনো লাইফ পার্টনারের কথা চিন্তাও করেনি। আর ক্রিস্টোফার সোফিয়াকে অনেক বোঝায় যে সে তাকে অনেক ভালোবাসে, কিন্তু সোফিয়া তাকে বারবার প্রত্যাখ্যান করে। একদিন রাতে ক্রিস্টোফার প্রচন্ড কান্না করতে করতে তার মাকে বলে, মা আমার এই অবস্থা কেন মা? ছেলের এই কষ্ট থেকে বাঁচার জন্য তার মা তাকে সুন্দর করে সাজিয়ে তারপর স্কুলে পাঠায়। এইভাবে ক্রিস্টোফারকে সবাই দেখে হাসাহাসি করে বলতে থাকে, জোকার জোকার কাপুরুষ। একথা শুনে অনেক কষ্টে দৌড়ে সে বাড়িতে চলে আসে। আর সঙ্গে সঙ্গে সোফিয়ার দেওয়া গিফটটাও ভেঙে ফেলে। এরপর মেরি সোফিয়ার সাথে দেখা করে ইশারাতে বলতে থাকে, তুমি ক্রিস্টোফারকে বন্ধু হিসাবে পাশেই থেকো, এই নাও আমার তরফ থেকে তোমার জন্য গিফট। সঙ্গে সঙ্গে সোফিয়া গিফট বক্সটা খুলতেই দেখে তার দেওয়া পুতুলের কাটা মাথা। এটা দেখে সোফিয়া অনেক বেশি ভয় পেয়ে গেলে আমরা দেখতে পাই মেরি তার ঘরে সোফিয়াকে এনে মেরে ফেলেছে। এরপর পুলিশ যখন তাকে ধরে নিয়ে যায় তখন তার মুখে আমরা শয়তানি মার্কা একটা হাসি দেখি। এরপর সিন বর্তমানে আসলে পুলিশ অফিসার বলছে, ক্রিস্টোফারের মা মুক্তি পাওয়ার একটা সময় পর জানতে পারলাম যে তারা নাকি দুজনে একটা দুর্ঘটনায় মারা গিয়েছে, কিন্তু সে এখনো জীবিত আর প্রতিহিংসায় খুন করছে। এটা খুবই অবাক করার বিষয়। অরুণ যত দ্রুত সম্ভব তোমরা তাকে গ্রেফতার করো। আর এরপর অরুণ সেখান থেকে বাড়িতে আসতে থাকে। আর সেই পুলিশ সেই ফাংশনের অনুষ্ঠানগুলো দেখছিল। এরপর অরুণ মেনির কথা মনে করতে করতে কল্পনাতে ভাবে তাকে সে এসে গুলি করে দিয়েছে। এরই মধ্যে সেই পুলিশ অরুণকে ফোন দিয়ে বলে, তাড়াতাড়ি আমার কাছে আসো। সঙ্গে সঙ্গে অরুণ রেডি হয়ে রওনা দেয়। আর এইদিকে সেই পুলিশ অতিরিক্ত টেনশনের জন্য ঔষধ নিতে থাকে। আর সেই ঔষধ গিলতেই পেছন থেকে কেউ একজন তাকে শুট করে দেয়। আর সে পড়ে যেতেই আমরা দেখতে পাই মেরি এখানে চলে এসেছে। এর একটু পর অরুণ সেখানে আসলে দেখে স্যার এভাবে
এভাবে পড়ে আছে। অরুণ ভেক্টরকে ফোন দিয়ে বলে, ভেক্টর, আজমনি স্যারকে কেউ খুন করেছে, আমি তার বাড়িতেই আছি, আর ওই খুনি মনে হয় 10 কিলোমিটারের মধ্যেই আছে, তুমি দ্রুত আশেপাশের এলাকাকে সতর্ক করে দাও। এরপর অরুণ রুমে গিয়ে দেখে যে স্যার ভিডিও থেকে সেই ছবিগুলো বের করেছে, তো সঙ্গে সঙ্গে সে সেইখানে গিয়ে মোবাইলে ছবিগুলো তুলে রাখে। এরপর সেইখানে আরো পুলিশরা চলে আসলে একজন পুলিশ কর্মকর্তা বলে, অরুণ, তোমাকে ম্যাডাম ডেকেছে। এরপর ম্যাডামের কাছে গেলে ম্যাডাম বলে, তোমাকে আমি এই কেস থেকে দূরে রাখতে চেয়েছিলাম, তুমি কেন বারবার এখানে যুক্ত হয়ে যাচ্ছ? অরুণ বলে, প্লিজ ম্যাডাম, বোঝার চেষ্টা করুন, আমি যদি এভাবে খুঁজে না পাই তাহলে তারা এটা বারবার করতেই থাকবে। এবার ম্যাডাম রেগে গিয়ে বলে, একদম চুপ থাকো, কোনো কথা বলবে না। এরপর বলে, এখানে কে আছো, তাড়াতাড়ি ওকে লকআপে ঢুকাও। এরপর রাতে পাশপতির কাছে খুবই রিকোয়েস্ট করে, আমার একটা হাত খুলে দাও প্লিজ, আমি সেই ছবিগুলো একটু দেখতে চাই। এরপর পাশপতি ভয়ে ভয়ে তার একটা হাত খুলে দেয়। এরপর অরুণ ম্যাজিশিয়ানের সেই ছবিগুলো দেখলে ভালো করে লক্ষ্য করে যে তার হাতে 6টা আঙুল, কিন্তু যখন মহিলাটার আরেকটা ছবি মিলায় তখন দেখে মহিলাটার হাতে 5টা আঙুল। এরপর ভালো করে ক্রিস্টোফারের ছবির দিকে তাকালে দেখে ক্রিস্টোফারের 6টা আঙুল। এরপর সিন পেছনে গেলে আমরা দেখতে পাই সুফিয়াকে মেরি মেরে ফেলেনি, সুফিয়াকে ক্রিস্টোফার মেরে ফেলেছিল, আর তার মা তাকে সাহায্য করেছিল। এরপর দেখা যায় ক্রিস্টোফার তার মায়ের রূপে সবাইকে মেরে ফেলছে। পরদিন সকালে অরুণের হ্যান্ডকাপ খোলা দেখে লক্ষ্মী খুব রেগে বলে, ওর হ্যান্ডকাপ কে খুলেছে? অরুণ এবার অনেকটা রেগে বলে, ম্যাডাম, আপনি আগে ছবিগুলো দেখুন প্লিজ, এখুনি কোনো মহিলা না, সে তার মায়ের রূপে সবাইকে মেরে ফেলছে যাতে কেউ বুঝতে না পারে। এখানে ম্যাজিশিয়ানের 6টা আঙুল দেখা যাচ্ছিল, কিন্তু ক্রিস্টোফারের মায়ের হাতে দেখা যায় 5টা আঙুল, তারপর ক্রিস্টোফারের হাতে দেখা যায় 6টা আঙুল। আর ম্যাডাম, এই ছবিগুলোই তার প্রমাণ। এরপর দেখা যায় পুলিশরা সব গাড়ি চেক করছে, ক্রিস্টোফারকে সবাই দেখতে পায়, কিন্তু তখনও জানে না যে ক্রিস্টোফার মেরি সেজে সবাইকে মারছে। সঙ্গে সঙ্গে দেখা যায় ভিজির বাড়িতে ক্রিস্টোফার চলে এসেছে। একটু পরে কারেন্ট চলে গেলে ভিজি মোমবাতি ধরিয়ে যখন সামনের দিকে যায় দেখে ক্রিস্টোফার বসে আছে। তখন সে পালিয়ে দৌড়ে অনেকবার অরুণকে ফোন দেয়, কিন্তু অরুণ ম্যাডামের কেসের বিষয়ে কথা বলছে বলে ফোনটা রিসিভ করে না। এরপর অনেকবার ফোন দেওয়ার পরে অরুণ ফোন রিসিভ করলে ভিজি বলে, কেউ আমাদের খুন করতে এসেছে, তুমি তাড়াতাড়ি আমাদেরকে বাঁচাও। এরপর ভিজি তার মেয়েকে অন্ধকারে অনেক জায়গায় খুঁজতে থাকে, কিন্তু তার মেয়েকে আর খুঁজে পায় না। তখনই ভিজি এটা বুঝতে পারে, অরুণকে বলে, আমাদের মেয়েকে কেউ নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাঁচাও। এটা শুনে অরুণ ম্যাডামকে বলে, আমাদের মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। ম্যাডাম বলে, কোনো ধরনের কথা বলবে না, তোমাকে আমি এবার জেলে পাঠাবো, তুমি আমার মাথাটা নষ্ট করে দিচ্ছ। কিন্তু এইবার পাশপতি ম্যাডামের হাত ধরে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়, আর সাথে সাথে অরুণের হাতে বন্দুক ধরিয়ে বলে, এই নিন স্যার। এরপর অরুণ বের হয়ে যায় তাকে খোঁজার উদ্দেশ্যে। আর এইদিকে ভেক্টর ক্রিস্টোফারের গাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো ক্রিস্টোফারকে বলে, স্যার, আপনার গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে, কিন্তু ক্রিস্টোফার কোনো কথায় কান দেয় না। এরপর সে বুঝতে পেরে গাড়িটা ঠিক করার চেষ্টা করে, আর তখনই অরুণ ভেক্টরকে ফোন দিয়ে সবকিছু জানায়। বলে, ভেক্টর, এই সাইকো মহিলা না একজন পুরুষ, তার চেহারাটা বৃদ্ধের মতো, আর ওই কায়েলকে তুলে নিয়ে গেছে। ভেক্টর বলে, অরুণ, আমরা ওকে কিভাবে চিনতে পারি? অরুণ বলে, ওর হাতে 6টা আঙুল, পুরো এলাকায় সবাইকে জানিয়ে সতর্ক করে দে। আর তখনই ভেক্টর বুঝে যায় যে এই লোকটাই সেই ক্রিস্টোফার। সাথে সাথে ক্রিস্টোফারের দিকে বন্দুক তাক করে, আর ফোনে অরুণ বলতে থাকে, আগে দেখ পেছনে কায়াল ঠিক আছে কিনা। এরপর ভেক্টর বন্দুক তাক করে পেছনের দিকে গেলে দেখে কায়াল এখনো সম্পূর্ণ ঠিক আছে। ভেক্টর বলে, হ্যাঁ, ও ঠিক আছে। সাথে সাথে অরুণ বলে, শুট হিম ভেক্টর, শুট হিম। ভেক্টর সাথে সাথে গুলি করে, কিন্তু সেই গুলিটা তার শরীরে লাগে না, মানে ক্রিস্টোফার জাদুর মাধ্যমে সেই গুলিগুলো অন্যদিকে পাঠিয়ে দিচ্ছে। ভেক্টর কিছু বুঝে ওঠার আগেই ক্রিস্টোফার তার কাছ থেকে বন্দুকটা নিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। আর এইদিকে কায়াল ভয়ে দৌড়ে পালাতে থাকে, আর দৌড়াতে দৌড়াতে সে ডাক্তারের সামনে এসে পড়ে। এরপর ডাক্তার সবটা বুঝতে পেরে কায়ালকে কোলে নিয়ে দৌড়াতে থাকলে একটা দোকানের ভিতরে চলে যায়। সাথে সাথে দোকানের শাটারটা নামিয়ে দিবে, কিন্তু ক্রিস্টোফার এসে সেটা খুলে ফেলে। আর ডাক্তার কায়ালকে নিয়ে উপরের দিকে উঠতে থাকলে ক্রিস্টোফার একটা হাতুড়ি দিয়ে তাকে মেরে ফেলে। ক্রিস্টোফার সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে শাটারটা নামিয়ে দেয়, আর কায়াল ভয়ে উপরের দিকে যেতে থাকে। আর এইদিকে অরুণ সেই রাস্তায় এসে দেখে ভেক্টরকে মেরে ফেলেছে। এর একটু সামনের দিকে আসতে থাকলে দেখে একটা রুম থেকে কিছু বাবল বের হচ্ছে। এটা দেখেই সে ভেতরে যাওয়ার জন্য দোকানে শাটারটা খুলে ফেলে, আর এরপর দেখতে পায় ক্রিস্টোফারকে। তখনই তার সাথে প্রচন্ড মারামারি লেগে যায়। ক্রিস্টোফার জাদু দেখে অরুণের কনসেন্ট্রেশন নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু অরুণ কোনোভাবেই পিছু পা হয় না। কিন্তু ক্রিস্টোফার এক পর্যায়ে কায়ালকে হাতুড়ি দিয়ে মারবে, তখনই অরুণের মনে পড়ে যায় যে কারো দুর্বল জায়গায় যদি কেউ আঘাত করতে পারে তাহলে তখন সে তার কাজটা সঠিকভাবে করতে পারে না।
আর সাথে সাথে অরুণ বলে ওঠে পুরুষত্বহীন কাপুরুষ। আর এই কথা শুনে ক্রিস্টোফারের মনে পড়ে যায় যে ছোটবেলায় তাকে সবাই এটাই বলতো। তখনই সুযোগ বুঝে অরুণ তাকে কৌশলে মারতে থাকে। এর কিছুক্ষণ পর ক্রিস্টোফারকে একদমই মেরে ফেলে। এরপর সিন চলে আসে হসপিটালে, যেখানে টিভিতে দেখানো হয় লাক্ষ্মী টিমকে পুলিশের হেডকোয়ার্টার থেকে সাধুবাদ জানিয়েছে এরকম একটা দুঃসাহসিক সাইকোকে মেরে ফেলার জন্য। আর সাথে সাথে অরুণের ফোনে একটা ফোন আসে যে আপনি অনেকদিন আগে আমাদের কাছে এসেছিলেন একটা মুভি বানানোর জন্য, তো আমরা আপনার গল্পটার সঙ্গে কাজ করতে চাই। আর এইখানেই মুভিটা শেষ হয়ে যায়। একটা কথা বলি আপনাদের, আমি একটু ভুতুরে টাইপের মুভি দেখতে অনেক ভয় পাই, কিন্তু তারপর আপনাদের জন্য এই মুভিগুলো দেখি, কারণ আপনারা এইগুলো দেখতে পছন্দ করেন। তো যাই হোক, ভালোবেসে একটা লাইক কমেন্ট করে দেন প্লিজ, আর প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।